হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জেনারেল স্টাডি কেয়ার। আজকের এই ভিডিওতে জেনারেল নলেজ থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে হাজির হয়েছে। অ্যাকচুয়ালি আগামীতে যে এক্সামগুলি রয়েছে না, বিশেষ করে পিএসসি ফুড এসআই, পিএসসি মিসলেনিয়াস, পিএসসি ক্লার্কশিপ যে এক্সাম বা পরীক্ষাগুলি রয়েছে, তো সেই সকল পরীক্ষা বা এক্সামের জন্য কিন্তু এ ধরনের প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। তো আশা রাখছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এছাড়া এই ভিডিওর যদি পিডিএফ ফাইল ডাউনলোড করতে চাও তাহলে টেলিগ্রাম গ্রুপ জয়েন করে ডাউনলোড করতে পারো। টেলিগ্রাম গ্রুপের যে লিঙ্ক সেটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাহলে চলো প্রশ্নগুলি আলোচনা করা যাক। প্রথম প্রশ্ন হচ্ছে, তৃতীয় পানিপথের যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল? তো সঠিক উত্তর হবে কি অপশন সি, 1761 সালে। তৃতীয় পানিপথের যুদ্ধ 1761 সালে সংঘটিত হয়েছিল। অ্যাকচুয়ালি 1761 সালের 14 জানুয়ারি। আচ্ছা, যে তৃতীয় পানিপথের যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল? অ্যাকচুয়ালি এই তৃতীয় পানিপথের যুদ্ধ কিন্তু মারাঠা ও আফগানদের মধ্যে হয়েছিল। তো এখানে এই মারাঠাদের পক্ষে, এই তৃতীয় পানিপথের যুদ্ধে মারাঠাদের পক্ষে নেতৃত্ব প্রদান করেছিলেন বিশ্বাস রাও ও সদাশিব রাও। আর এই আফগানদের পক্ষে এই যুদ্ধে নেতৃত্ব প্রদান করেছিলেন আহমেদ শাহ আবদালি। অ্যাকচুয়ালি এই যুদ্ধে কিন্তু মারাঠাদের পরাজয় ঘটে, অর্থাৎ মারাঠারা পরাজিত হয়। তো সঠিক উত্তর হবে অপশন সি, 1761 সালে তৃতীয় পানিপথের যুদ্ধ সংঘটিত হয়েছিল। আচ্ছা, প্রথম পানিপথের যুদ্ধ কবে হয়েছিল? আমরা জানি 1526 সালে। 1526 সালের 20 এপ্রিল বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে। আর দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল 1556 সালে। 1556 সালে দ্বিতীয় পানিপথের যুদ্ধে মুঘল ও আফগানদের মধ্যে হয়েছিল, এবং এই আফগানদের পক্ষ থেকে কিন্তু আদিল শাহের হিন্দু মন্ত্রী হিমু এই দ্বিতীয় পানিপথের যুদ্ধের নেতৃত্ব প্রদান করেছিলেন। তো প্রথম পানিপথের যুদ্ধ 1526, দ্বিতীয় পানিপথের যুদ্ধ 1556, আর তৃতীয় পানিপথের যুদ্ধ 1761 সালে সংঘটিত হয়েছিল। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে 92তম সংশোধন কবে হয়? তো সঠিক উত্তর অপশন এ, 2004 সালে। 2004 সালের 7 জানুয়ারি ভারতীয় সংবিধানের এই 92তম সংশোধন হয়। পরের প্রশ্ন, ভারতে গঙ্গা নদীর দৈর্ঘ্য কত কিলোমিটার? তো সঠিক উত্তর হবে কি অপশন বি, 2017 কিলোমিটার। প্রশ্নতে কি বলা হয়েছে? ভারতে গঙ্গা নদীর দৈর্ঘ্য কত কিলোমিটার? তো সঠিক উত্তর হবে 2017। অ্যাকচুয়ালি গঙ্গা নদীর দৈর্ঘ্য কত? গঙ্গা নদীর মোট দৈর্ঘ্য হচ্ছে, এই অপশন এতে যে রয়েছে না, 2525 কিলোমিটার। 2525 কিলোমিটার হচ্ছে গঙ্গা নদীর মোট দৈর্ঘ্য। তো এর মধ্যে ভারতে হচ্ছে 2017 কিলোমিটার প্রবাহিত হয়েছে, এবং এই যে 2017, এর মধ্যে আবার 520 কিলোমিটার কিন্তু পশ্চিমবঙ্গে প্রবাহিত হয়েছে। তো সঠিক উত্তর কি অপশন বি, 2017 কিলোমিটার ভারতে প্রবাহিত হয়েছে গঙ্গা নদী। এবং আমরা জানি পরবর্তীতে এই পশ্চিমবঙ্গে এসে কিন্তু গঙ্গা নদী দুটো ভাগে ভাগ হয়। একটা এই পশ্চিমবঙ্গের উপর দিয়ে ভাগীরথী হুগলি নামে বঙ্গোপসাগরে পতিত হয়েছে, আর একটা হচ্ছে পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করেছে, এবং সেখানে ব্রহ্মপুত্রের সঙ্গে মিলে, ব্রহ্মপুত্র মেঘনার সঙ্গে মিলে কিন্তু বঙ্গোপসাগরে পতিত হয়েছে। তো প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, 2017 কিলোমিটার ভারতে প্রবাহিত হয়েছে গঙ্গা নদী। পরের প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গের শরৎকালীন ঝড় কি নামে পরিচিত? তো সঠিক উত্তর অপশন সি, আশ্বিনের ঝড়। পশ্চিমবঙ্গের শরৎকালীন ঝড় আশ্বিনের ঝড় নামে পরিচিত। আর এই যে বৈশাখ মাসে যে ঝড় হয় সেটা কালবৈশাখী আমরা জানি। পরের প্রশ্ন হচ্ছে, নিম্নোক্ত কার রাজসভায় পঞ্চরত্ন বিদ্যমান ছিল? তো সঠিক উত্তর অপশন বি, লক্ষণ সেন। সেন রাজা লক্ষণ সেনের রাজসভায় কিন্তু পঞ্চরত্ন বিদ্যমান ছিল। অ্যাকচুয়ালি যে পঞ্চরত্ন, 5 জনকে একত্রে এই পঞ্চরত্ন বলা হতো, 5 জন গুণী ব্যক্তিকে। আচ্ছা, এই 5 জন গুণী ব্যক্তিকে কি একটু বলে দিচ্ছি। তো 5 জন গুণী ব্যক্তি হচ্ছেন উমাপতিধর, ধৈ, জয়দেব, শরণ ও গোবর্ধন। উমাপতিধর, ধৈ, জয়দেব, শরণ ও গোবর্ধন। তো এই 5 জনকে একত্রে পঞ্চরত্ন বলা হতো, এবং এই পঞ্চরত্ন ছিল লক্ষণ সেনের আমলে। অ্যাকচুয়ালি লক্ষণ সেন 1179 থেকে 1205 এই সময় কিন্তু ইনি রাজত্ব করেছিলেন, এবং এই বখতিয়ার খলজি আক্রমণ করলে কিন্তু ইনি পূর্ববঙ্গে চলে যান আর কি। তো সঠিক উত্তর কি অপশন বি, লক্ষণ সেনের রাজসভায় কিন্তু পঞ্চরত্ন বিদ্যমান ছিল। আচ্ছা, এই যে অপশন এতে রয়েছে না, কৃষ্ণদেব রায়। তো কৃষ্ণদেব রায়ের রাজসভায় অষ্টদিগ্গজ গোষ্ঠী ছিল। সেখানে ওই অষ্টদিগ্গজ গোষ্ঠী বলতে 8 জন বিখ্যাত ব্যক্তি ছিল একসঙ্গে, তাদেরকে অষ্টদিগ্গজ গোষ্ঠী বলা হতো। আর আকবরের সভায় ছিল নবরত্ন। পরের প্রশ্ন হচ্ছে, গাঢ় নাইট্রিক অ্যাসিডের সঙ্গে ধাতব কপারের বিক্রিয়ায় কি কি উৎপন্ন হয়? তো এখানে সঠিক উত্তর হবে কি অপশন বি, কিউপ্রিক নাইট্রেট ও নাইট্রোজেন অক্সাইড। গাঢ় নাইট্রিক অ্যাসিডের সঙ্গে ধাতব কপারের বিক্রিয়ায় কিউপ্রিক নাইট্রেট ও নাইট্রোজেন অক্সাইড এই দুটি উৎপন্ন হয়ে থাকে। পরের প্রশ্ন হচ্ছে, ডাবের জলে কি পাওয়া যায়? তো সঠিক উত্তর হবে কি অপশন বি, কাইনিন।
তো আমরা জানি ডাবের জলে কাইনিন পাওয়া যায়। অ্যাকচুয়ালি কাইনিন এই যে ডাবের জল কিন্তু একটি তরল শস্য। তো ডাবের জলে কাইনিন পাওয়া যায়, কাইনিন। আচ্ছা, অপশন এতে রয়েছে না সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড কোথায় পাওয়া যায়? সাইট্রিক অ্যাসিড লেবুতে পাওয়া যায়, এবং এই যে সাইট্রিক অ্যাসিডের ফলেই কিন্তু লেবু টক হয়। পরের প্রশ্ন, নিচের কোনটি XC2 সংরক্ষণের উপায়? তো সঠিক উত্তর কি? অপশন ডি, চিড়িয়াখানা। চিড়িয়াখানা হচ্ছে একটি XC2 সংরক্ষণের উপায়। নেক্সট প্রশ্ন, কোনটির তাপমাত্রা বাড়লে রোধ কমে যায়? তো এখানে সঠিক উত্তর হবে কি? অপশন ডি, সবকটি, অর্থাৎ কার্বন, সিলিকন ও জার্মেনিয়াম। এই তিনটি যে ধাতু, বা এই তিনটি যে পদার্থ, তো এই তিনটিরই কিন্তু এই তাপমাত্রা বাড়লে রোধ কমে যায়। তো সঠিক উত্তর কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, এই তিনটি। পরের প্রশ্ন হচ্ছে গান্ধীজির নেতৃত্বাধীন ভারতীয় জাতীয় আন্দোলনগুলি মূলত কি নামে পরিচিত? তো সঠিক উত্তর কি? অপশন বি, অহিংস সত্যাগ্রহ আন্দোলন। আমরা জানি গান্ধীর যে আন্দোলন, মূলত সেগুলি কিন্তু অহিংস সত্যাগ্রহ আন্দোলন ছিল। অ্যাকচুয়ালি যে গান্ধীজি 1915 সালে কিন্তু ভারতে এই ফিরে আসেন দক্ষিণ আফ্রিকা থেকে, 1915 সালে। এটা খুবই ইম্পর্টেন্ট একটি পয়েন্ট যে গান্ধীজি কবে ভারতের প্রত্যাবর্তন করেন। তো সেটা হবে 1915 সালে। এবং ভারতের প্রত্যাবর্তনের পরে সবচেয়ে প্রথমে 1917 সালে বিহারের চম্পারণে প্রথম সত্যাগ্রহ শুরু করেন। বিহারের চম্পারণে 1917 সালে, এবং তারপরে 1918 সালে খেদা সত্যাগ্রহ শুরু করেন। এবং তার পরবর্তীতে আরও বেশ কিছু আন্দোলন, যেরকম অসহযোগ আন্দোলন, ডান্ডি মার্চ, বিভিন্ন রকম আন্দোলন বা সত্যাগ্রহে যোগদান করেন। তো এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে প্রথমটা 1917 সালে, যেটা হয়েছিল বিহারের চম্পারণে, এবং তারপরে 1918-তে খেদাতে। তো গান্ধীজির আন্দোলনগুলি ছিল মূলত অহিংস সত্যাগ্রহ আন্দোলন। পরের প্রশ্ন হচ্ছে বোল্ড কুরুক্ষেত্র নামক সামরিক মহড়া ভারত ও কোন দেশের সেনাবাহিনীর মধ্যে আয়োজিত হয়? তো সঠিক উত্তর হবে কি? অপশন বি, সিঙ্গাপুর। ভারত ও সিঙ্গাপুরের মধ্যে এই বোল্ড কুরুক্ষেত্র নামক সামরিক মহড়া আয়োজিত হয়ে থাকে। অ্যাকচুয়ালি এই যে বোল্ড কুরুক্ষেত্র, এই সামরিক মহড়া ছাড়াও কিন্তু ভারত ও সিঙ্গাপুরের মধ্যে সিমবেক্স নামক সামরিক মহড়াও অনুষ্ঠিত হয়ে থাকে। তো সঠিক উত্তর কি? অপশন বি, ভারত ও সিঙ্গাপুরের মধ্যে। আচ্ছা, অপশন এতে রয়েছে না ইন্দোনেশিয়া। তো ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে কোন কোন সামরিক মহড়া অনুষ্ঠিত হয়? ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে গরুদা শক্তি, সমুদ্র শক্তি নামক সামরিক মহড়া হয়ে থাকে। আর এই যে অপশন সিতে রয়েছে নেপাল। তো ভারত ও নেপালের মধ্যে সূর্যকিরণ নামক বিখ্যাত সামরিক মহড়া অনুষ্ঠিত হয়। আর ভারত ও শ্রীলঙ্কার মধ্যে হয় মিত্র শক্তি নামক সামরিক মহড়া। পরের প্রশ্ন হচ্ছে ভদ্রাবতীর লৌহ ইস্পাত কেন্দ্রে আকরিক লোহা কোথা থেকে আসে? তো প্রশ্নের সঠিক উত্তর অপশনটি বাবা বুদান পাহাড়। অ্যাকচুয়ালি যে বাবা বুদান পাহাড়, এটি কোথায় অবস্থিত? এটি কিন্তু কর্ণাটকে অবস্থিত। তো এই বাবা বুদান পাহাড় থেকেই এই ভদ্রাবতীর যে লৌহ ইস্পাত কেন্দ্র, সেখানে আকরিক লোহা আসে। তো সঠিক উত্তর কি? অপশনটি বাবা বুদান পাহাড়। আচ্ছা, বাইলাডিলা কোথায় অবস্থিত? বাইলাডিলা হচ্ছে ছত্তিশগড়ে অবস্থিত, ছত্তিশগড়ে। পরের প্রশ্ন, কোথায় ভারতের কমিউনিস্ট পার্টি প্রথম প্রতিষ্ঠিত হয়? তো সঠিক উত্তর হবে কি? অপশন ডি, সোভিয়েত ইউনিয়নের তাশখন্দ শহরে। অ্যাকচুয়ালি এই 1920 সালে সোভিয়েত ইউনিয়নের তাশখন্দ শহরে প্রথমবারের মতো মানবেন্দ্র রায়ের নেতৃত্বে কিন্তু এই ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়, এবং প্রথম সম্পাদক হন মোহাম্মদ সিদ্দিক। এবং তখন মাত্র 24 জন সদস্য নিয়ে কিন্তু অর্থাৎ 24 জন প্রবাসী ভারতীয় নিয়েই প্রথমে ভারতের কমিউনিস্ট পার্টি 1920 সালে গঠিত হয়েছিল সোভিয়েত ইউনিয়নের তাশখন্দ শহরে। অ্যাকচুয়ালি যে তাশখন্দ তৎকালীন সময়ে কিন্তু সোভিয়েত ইউনিয়নের শহর ছিল, এবং বর্তমানে তাশখন্দ হচ্ছে উজবেকিস্তানের রাজধানী। আমরা জানি সোভিয়েত ইউনিয়ন ভেঙে কিন্তু বেশ কিছু দেশ পরবর্তীতে গঠিত হয়েছিল, তার মধ্যে একটি হচ্ছে উজবেকিস্তান। তো এই তাশখন্দ বর্তমানে উজবেকিস্তানের রাজধানী। পরের প্রশ্ন, অমিত্রাঘাত বা শত্রু হননকারী নামে কে পরিচিত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, বিন্দুসার অমিত্রাঘাত বা শত্রু হননকারী নামে পরিচিত। আর অপশন যে এতে রয়েছে না বিম্বিসার হচ্ছে হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা, এবং বিম্বিসার শ্রেণিক নামে পরিচিত, শ্রেণিক। আর অপশন ডিতে রয়েছে অজাতশত্রু কুনিক নামে পরিচিত। তো আরেকবার বলে দিই, অপশন বিতে রয়েছে বিন্দুসার অমিত্রাঘাত বা শত্রু হননকারী নামে পরিচিত। আর অপশন এতে রয়েছে বিম্বিসার শ্রেণিক নামে পরিচিত, আর অজাতশত্রু কুনিক নামে পরিচিত। পরের প্রশ্ন, প্রথম প্রতিশ্রুতি উপন্যাসটির রচয়িতাকে? তো সঠিক উত্তর হবে কি? অপশন সি, আশাপূর্ণা দেবী। প্রথম প্রতিশ্রুতি উপন্যাসটির রচয়িতা হচ্ছেন আশাপূর্ণা দেবী। পরের প্রশ্ন, ভারতের সংবিধানে গৃহীত বিষয়সমূহের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কোনটি নেওয়া হয়েছে?
তো এখানে সঠিক উত্তর হবে কি অপশন ডি, রাজ্যসভার চেয়ারম্যান রূপে উপরাষ্ট্রপতি। অ্যাকচুয়ালি আমরা জানি আমাদের যে সংবিধান রচনা করা হয় তখন কিন্তু বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ধারণাগুলি গ্রহণ করা হয়েছে। তো এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বেশ কিছু ধারণা গ্রহণ করা হয়, যার মধ্যে একটি হচ্ছে রাজ্যসভায় অর্থাৎ রাজ্যসভার চেয়ারম্যান রূপে উপরাষ্ট্রপতি। অ্যাকচুয়ালি যে এই রাজ্যসভার চেয়ারম্যান রূপে উপরাষ্ট্রপতি এটি ছাড়াও অর্থাৎ এই ধারণা ছাড়াও কিন্তু আর অন্যান্য বেশ কিছু ধারণা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে, যেরকম প্রস্তাবনা, মৌলিক অধিকার, বিচার ব্যবস্থার স্বাধীনতা ও বিচার বিভাগীয় পুনর্বিবেচনা, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অপসারণ পদ্ধতি, অঙ্গরাজ্যের শাসন ব্যবস্থা, এইসব ব্যাপারগুলি বা এইসব ধারণাগুলি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে আমাদের সংবিধানে গৃহীত হয়েছে। তো সঠিক উত্তর হবে অপশন ডি, রাজ্যসভার চেয়ারম্যান রূপে উপরাষ্ট্রপতি। আচ্ছা, যে অপশন ডিতে রয়েছে না লোকপাল সম্পর্কিত ধারণা, লোকপাল সম্পর্কিত ধারণাটি সুইডেন থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন, কত সালে জমিদার সভা প্রতিষ্ঠিত হয়? তো সঠিক উত্তর হবে কি অপশন বি, 1838 সালে। 1838 সালে জমিদার সভা প্রতিষ্ঠিত হয় কলকাতা। অ্যাকচুয়ালি দ্বারকানাথ ঠাকুর, প্রিন্স দ্বারকানাথ ঠাকুর কিন্তু এই 1838 সালে জমিদার সভা প্রতিষ্ঠা করেন এবং এই জমিদার সভাকেই ভারতের প্রথম প্রকৃত রাজনৈতিক সংঘ বলে অভিহিত করা হয়েছে। পরের প্রশ্ন, সাইগন শহরের বর্তমান নাম কি? তো সঠিক উত্তর হবে কি অপশন সি, হোচিমিন সিটি। সাইগন শহরের বর্তমান নাম হচ্ছে হোচিমিন সিটি এবং হোচিমিন হচ্ছে ভিয়েতনামের রাজধানী, বর্তমানে রাজধানী। পরের প্রশ্ন হচ্ছে, মরুভূমি অঞ্চলে মরুভূমির দুটো সমান্তরাল বারিয়ারির মধ্যবর্তী অঞ্চলের দীর্ঘকায় হ্রদকে কি বলে? তো সঠিক উত্তর হবে অপশন ডি, ধান্দ। মরুভূমি অঞ্চলে মরুভূমির দুটো সমান্তরাল বারিয়ারির মধ্যবর্তী অঞ্চলের দীর্ঘকায় হ্রদকে ধান্দ বলা হয়। পরের প্রশ্ন, সম্প্রতি ভারত কোন দেশকে পেছনে ফেলে বৈশ্বিক শেয়ার বাজারে 4র্থ স্থানে উঠে এসছে? তো সঠিক উত্তর কি অপশন ডি, হংকং। তো সম্প্রতি এই হংকংকে পেছনে ফেলে আমাদের দেশ ভারত শেয়ার বাজার বা স্টক মার্কেটে 4র্থ স্থানে উঠে এসছে। আচ্ছা, এই যে আমাদের দেশ তো 4র্থ স্থানে উঠে আসলো, তো এর আগে আরও 3টা দেশ রয়েছে। তো 3টা দেশ কি কি? তো 3টা দেশ হচ্ছে আমেরিকা, চীন এবং জাপান। আর ভারত বর্তমানে 4র্থ স্থানে রয়েছে। আর হংকংকে পেছনে ফেলে কিন্তু ভারত 4র্থ স্থানে উঠে আসলো। পরের প্রশ্ন, কোন গভর্নরের সময়ে বাংলায় 76-এর মন্বন্তর দেখা দেয়? তো সঠিক উত্তর অপশন বি, জন কার্টিয়ার। জন কার্টিয়ারের সময় 1770 সালে বাংলায় এই 76-এর মন্বন্তর দেখা যায়, অর্থাৎ বিখ্যাত দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। তো সঠিক উত্তর অপশন বি, জন কার্টিয়ারের সময়। আচ্ছা, অপশনে তো হয়েছে লর্ড ক্লাইভ। তো লর্ড ক্লাইভের সময় পলাশী যুদ্ধ হয় 1757-তে। আর এই লর্ড কর্নওয়ালিস রয়েছে অপশন ডিতে। তো লর্ড কর্নওয়ালিস, আচ্ছা আগে ওয়ারেন হেস্টিংস সম্পর্কে বলি। অপশন সিতে রয়েছে ওয়ারেন হেস্টিংস। তো ওয়ারেন হেস্টিংসের সময় কিন্তু কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপিত হয় 1774 সালে এবং এই ওয়ারেন হেস্টিংস 1 শালা বন্দোবস্ত, 5 শালা বন্দোবস্ত এগুলি প্রবর্তন করেছিলেন, আমিনি কমিশন প্রবর্তন করেছিলেন। আর লর্ড কর্নওয়ালিস কী করেন? লর্ড কর্নওয়ালিস 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন এবং সুরজস্ত আইন প্রবর্তন করেন। তো এখানে সঠিক উত্তর অপশন বি, জন কার্টিয়ারের সময় 76-এর মন্বন্তর দেখা দিয়েছিল। পরের প্রশ্ন, ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কি? তো সঠিক উত্তর হবে কি অপশন সি, ইন্দিরা পয়েন্ট। ভারতের দক্ষিণতম বিন্দুর নাম হচ্ছে ইন্দিরা পয়েন্ট বা পিগমালিয়ান পয়েন্ট। আচ্ছা, যে অপশন, এটা গেলো দক্ষিণতম বিন্দু, অপশন সিতে রয়েছে ইন্দিরা পয়েন্ট। তো ভারতের উত্তরতম বিন্দু কোনটি? ভারতের উত্তরতম বিন্দু হচ্ছে ইন্দিরা কল, জম্মু কাশ্মীর অবস্থিত। আর ভারতের পূর্বতম বিন্দু হচ্ছে অরুণাচল প্রদেশের কিবিথু, আর পশ্চিমতম বিন্দু হচ্ছে গুজরাটের গুহারমতি। পরের প্রশ্ন, ইন্ডিয়ান সুগার রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? তো সঠিক উত্তর হবে অপশন বি, কানপুর। কানপুরে ইন্ডিয়ান সুগার রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত। পরের প্রশ্ন হচ্ছে, ত্রিশূল কোন প্রকার মিসাইল? তো সঠিক উত্তর হবে অপশন ভূমি থেকে বায়ু, অপশন বি, ভূমি থেকে বায়ু। অর্থাৎ ভূমি থেকে বায়ুতে, অর্থাৎ আকাশেই কিন্তু কোনো টার্গেটকে তারা, কোনো বস্তুকে তারা টার্গেট করবে। তো ভূমি থেকে বায়ু, ত্রিশূল হচ্ছে ভূমি থেকে বায়ু এই প্রকার মিসাইল। পরের প্রশ্ন, বায়ুমণ্ডল কোন স্তরে মেঘ দেখা যায়? তো সঠিক উত্তর অপশন বি, ট্রপোস্ফিয়ার। বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ারে মেঘ দেখা যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, যেখানে এই জেনারেল নলেজ বা জিকে থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন আলোচনা করলাম। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই
সাবস্ক্রাইব করবে। পরের ভিডিওতে অন্যান্য প্রশ্নাবলী নিয়ে হাজির হব। আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।